প্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবাইকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার অনলাইন ক্লাসের বিষয় যথারীতি স্থির তড়িৎ। স্থির তড়িতে আমরা যে অংশটুকু পড়াচ্ছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো অক্ষের উপর তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম। তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো অক্ষের উপর তার একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করেছি, কিন্তু আজকে নির্ণয় করব তড়িৎ দ্বিমেরুর জন্য তার লম্বের উপর লম্ব সমদ্বিখণ্ডিকের যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। আজকে নির্ণয় করব একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের তার লম্ব সমদ্বিখণ্ডিকের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। আচ্ছা, আমরা জানি কি তড়িৎ দ্বিমেরুটা কি? যদি দুটি চার্জ অল্প দূরত্ব অবস্থান করে, সমান এবং বিপরীতমুখী দুটি চার্জ যদি অল্প দূরত্ব অবস্থান করে সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু গঠিত হয়। তাহলে আজকে আমরা নির্ণয় করব তড়িৎ এই দ্বিমেরুর জন্য তার লম্বের সমদ্বিখণ্ডিকের উপর একটা বিন্দু পি ধরলাম, এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা কীরকম হবে সেইটা আজকে নির্ণয় করব। এখানে এ বিন্দুতে মাইনাস কিউ আছে এবং বি বিন্দুতে প্লাস কিউ আছে। এরা 12 দূরত্ব অবস্থান করার কারণে এখানে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে। তাহলে ও থেকে এই যে এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে ও, এই ও থেকে মাইনাস কিউ চার্জের দূরত্ব হচ্ছে এল, আবার ও থেকে প্লাস কিউ চার্জের দূরত্ব হচ্ছে এল। এই দুই চার্জের মধ্যবর্তী স্থান ও থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য বের করতে হবে। এখন এ বিন্দুর মাইনাস কিউ চার্জ, এ বিন্দুতে আছে মাইনাস কিউ চার্জ আর বি বিন্দুতে আছে আমার প্লাস কিউ চার্জ। তাহলে এ বিন্দুর মাইনাস কিউ চার্জের জন্য আমরা বলবো যে মাইনাস থাকার কারণে এটা অন্তর্মুখী হয়, এটার দিকটা হয় অন্তর্মুখী বা আকর্ষণ করে, আর প্লাস কিউ থাকার কারণে এটার দিক হয় বহির্মুখী বা বিকর্ষণ করে। এখন এই মাইনাস কিউ চার্জের জন্য এ বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে E1 ইকুয়াল টু 1/4πε0 কে ইন্টু মাইনাস কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কারণ আমরা জানি E ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এখানে স্কোয়ার দিলাম না কেন? কারণ আমরা এ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে সেটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা শুধুমাত্র চলে যায়। আচ্ছা, এইবার দেখি যেহেতু মাইনাস চার্জ আছে তাহলে আমরা বলতে পারি এইটার দিক হচ্ছে ভিতরের দিকে বা অন্তর্মুখী। তাহলে আমরা যেটা লিখতে পারি 1/4πε0 কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন এটা যেহেতু মাইনাস চিহ্ন, এটা দিয়ে আমরা কি বুঝবো? অন্তর্মুখী। এটা কোন দিকে হবে? পি এ বরাবর। আমরা ধরলাম যে এই পি এতে একটা বিন্দু সি, তাহলে এটা ধরলাম যে আমরা পিসি বরাবর, তার মানে কি অন্তর্মুখী। এখন ইটুটা কি হবে? বি বিন্দুর প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ইটুটা কি হবে? 1/4πε0 কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে কিউ বাই আর স্কোয়ার আর কত? বি থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। স্কোয়ার করলে শুধু থাকে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এটার দিক কোন দিকে হবে? যেহেতু পজিটিভ চার্জ আছে বি বিন্দুতে তাই এটার দিক হবে বহির্মুখী বা বাইরের দিকে। এজন্য আমরা বললাম যে এই প্লাস কিউর চার্জের দিক হচ্ছে পিডি বরাবর বাইরের দিকে, তার মানে ইটুর দিক হচ্ছে বাইরের দিকে আর E1 এর দিক হচ্ছে আমার ভিতরের দিকে। আচ্ছা, এইটুকু হলো আমাদের স্বাভাবিক আলোচনা। এখন আমরা E1 এবং E2 পেলাম, তাহলে তার লব্ধি কাজ করবে কোন দিক বরাবর? মাঝখান বরাবর। তাহলে E1 ডিপিসি, এখানে যে কোণটা আছে ডিপিসি এই কোণটা হচ্ছে PAB প্লাস কোণ PBA, এই কোণের সমান। তাহলে এই কোণটা হচ্ছে থিটা প্লাস থিটা, তার মানে 2 থিটা, তার মানে ডিপিসি কোণটা হচ্ছে আমার 2 থিটা। তাহলে এই যে আমরা লব্ধি পাবো E1 E2 তড়িৎ প্রাবল্যের জন্য আমাদের লব্ধি হবে। এই লব্ধিটার ক্ষেত্রে আমরা সামান্তরিকের যে লব্ধি সূত্রটা আছে ওইটাই ইউজ করব। তাহলে তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু √আর আমরা ছিল আমাদের সামান্তরিকের সূত্র ছিল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq cos থিটা বা cos আলফা। এখানে আমরা কি লিখব? E ইকুয়াল টু √আর E1 স্কয়ার E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos থিটা। cos থিটার জায়গায় আমরা কি লিখব? যেহেতু আমাদের কোণ হচ্ছে 2 থিটা তাহলে cos থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি E1 আর E2 একই সমান, E1 আর E2 সমান। তাহলে E1 ইকুয়াল টু E2 ইকুয়াল টু 1/4πε0 কে, শুধুমাত্র দিকটা ভিন্ন, একটা বহির্মুখী আর একটা অন্তর্মুখী। তাহলে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন এই মানগুলো নিয়ে এখানে বসাবো আমরা। দেখি E1 আর E2 তো সমান, তাহলে আমরা কি লিখতে পারি? 2E1 স্কোয়ার প্লাস এই E1 আর E2 কে লিখতে পারি 2E1 স্কোয়ার cos 2 থিটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2E1 স্কোয়ার আর এই 2E1 স্কোয়ার যদি কমন নেই, কমন নেওয়ার কারণে আমাদের থাকে কি ভিতরে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা। এখানে আমরা কি লিখতে পারি? √2 আর E1 স্কোয়ারের জন্য √2 স্কোয়ার এবং রুট কাটার জন্য শুধু E1 আর 1 প্লাস cos 2 থেকে আলাদা করে দিলাম। এখন ত্রিকোণমিতিক সূত্র আছে 1 প্লাস cos 2 এর লগে 2 cos স্কোয়ারে। ত্রিকোণমিতিক সূত্র আছে
1 প্লাস কস 2a হচ্ছে 2 কস স্কয়ার a, তাহলে 1 প্লাস কস 2 থিটা আমরা লিখতে পারি 2 কস স্কয়ার থিটা, 2 কস স্কয়ার a, ওই সূত্র অনুপাত করে আমরা লিখতে পারি 2 কস স্কয়ার a। এখন আমরা কি লিখতে পারি, এখানে একটা √2, এখানে একটা √2 গুণ করলে 2 e1 আর cos স্কয়ার থিটা রুটের সাথে গুণ করলে স্কয়ার আর রুট চলে যাবে, তাহলে cos থিটা। তাহলে আমাদের e এর মানটা টোটালি দাঁড়ালো কত, টোটালি আসলো 2 e1 cos থিটা। এখন আমাদের cos থিটার মানটা দেখতে হবে চিত্র থেকে কিরকম আসে। চিত্রের দিকে তাকাই আমরা, cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের l, PAO এই ত্রিভুজ অথবা POB এই ত্রিভুজ, এই ত্রিভুজ দেখো না কেন এটার আসবে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার l আর অতিভুজ হচ্ছে √r² প্লাস l²। এখন আমরা এই cos থিটার মান যখন পেলাম তখন এইটাতে আমরা এই সমীকরণে আমরা বসিয়ে দিই, তাহলে e ইকুয়াল টু 2 e1, e1 এর মান হচ্ছে আমার 1/4πε0 k কিউ বাই r² প্লাস l² আর cos থিটার মান হচ্ছে l বাই √r² প্লাস l²। এখন আমরা কি করব, এই 1/4πε0 k এটাকে একসাথে লিখলাম 2ql, এইটাকে আলাদা করে লিখলাম। আর এখানে যেহেতু আছে r² প্লাস l², এটা হচ্ছে r² প্লাস l², রুট থাকার কারণে এখানে লিখতে পারি r² প্লাস l² টু দি পাওয়ার হাফ। এই হাফ আর 1 গুণ করলে হয়, হাফ আর 1 সূচকের নিয়মে যোগ করলে হয় 3/2, তাহলে এটাকে আমরা 3/2 আকারে লিখলাম। এখন আমরা কি জানি, যে কোনো চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এই দুটাকে গুণ করলে পাওয়া যায় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। যে কোনো চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে কোনো একটা চার্জ কিউ, এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জ কিউ এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এটাকে গুণ করলে পাওয়া যায় তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি। এটাকে আমরা পি দ্বারা সূচিত করি, তাহলে আমাদের এখানে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি হয়েছে পি। এটাকে পি দ্বারা সূচিত করলে 1/4πε0 k p বাই r² প্লাস l² 3/2। এখন এই যে আমাদের যে দূরত্বটা আছে ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুটা অবস্থিত, পি বিন্দু যদি অনেক দূরে অবস্থান করে, এই এল এই দুই ও বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব এল এর সাপেক্ষে যদি অনেক বড় হয়, মানে আর বিন্দুটা পি বিন্দুটা অনেক উপরে হয়, অনেক দূরে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর ভেরি ভেরি গ্রেটার দেন যদি এল হয়, তবে আমরা এই এলকে আমরা বর্জন করতে পারি। যদি আর এর মান এতই বড় হয় এল এর তুলনায়, তাহলে আমরা এলকে বর্জন করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু 1/4πε0 k, এলটা যদি চলে যায় শুধু থাকে r² টু দি পাওয়ার 3/2, সেক্ষেত্রে লেখা যায় r3। এখন কে যদি হয় 1 বা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যদি হয় কে মান, কে এর মান যদি বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম হয় তাহলে কে এর মান হয় 1, তাহলে 1 যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, ই ইকুয়াল টু 1/4πε0 p বাই r3। তাহলে আলটিমেটলি আমাদের একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হলো আমাদের 1/4πε0 p বাই r3। এখন এই একই চিত্রে যদি আমরা বিভবটা নির্ণয় করি, যে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কিরকম হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা তো বের করলাম আমরা প্রাবল্য। তাহলে একই চিত্রে যদি আমরা প্রাবল্যের জায়গায় যদি আমরা তড়িৎ বিভব বের করতে চাই, সেক্ষেত্রে তো ই থাকবে না, প্রাবল্য বের করবো না, এখন আমরা তড়িৎ বিভব বের করবো, সেক্ষেত্রে আমাদের ই থাকবে না, সেক্ষেত্রে আমাদের হবে পি বিন্দুতে নির্ণয় করবো কি, পি বিন্দুতে নির্ণয় করবো ভি তড়িৎ বিভব। সেক্ষেত্রে আমরা কি লিখবো, এ বিন্দুর মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব হবে কত, v1 ইকুয়াল টু মাইনাস চার্জ যেহেতু মাইনাস 1/4πε0 k ইন্টু কিউ বাই আর √r² প্লাস l²। এবং বি বিন্দুর প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য হবে v2 ইকুয়াল টু 1/4πε0 k ইন্টু কিউ বাই √r² প্লাস l²। যেহেতু আমরা v ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর হিসেবে জানি, তাহলে এখন পি বিন্দুতে মোট বিভব কত হবে, পি বিন্দুতে মোট বিভব v ইকুয়াল টু v1 প্লাস v2, পি বিন্দুতে মোট বিভব v1 প্লাস v2 কত হবে, একটা হচ্ছে 1/4πε0 k ইন্টু কিউ বাই √r² প্লাস l², আরেকটা হচ্ছে মাইনাস প্লাস 1/4πε0 k কিউ বাই √r² প্লাস l²। এখন এই দুইটা তো প্লাস মাইনাস যেহেতু কাটাকাটি গেলে শূন্য আসে, তার মানে আমরা বলতে পারি একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য আসে। তার মানে তড়িৎ প্রাবল্যের মান পাওয়া যায়, কিন্তু দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভবের মান শূন্য আসে।
এটা একটা ছোট প্রশ্ন আকারে আসতে পারে যে তড়িৎ বিভবের মান লম্ব সমদ্বিখণ্ডক উপর 0 ব্যাখ্যা করো। আচ্ছা, আচ্ছা এবার পরিবাহীর ধারকত্ব সম্পর্কে একটু আলোচনা করব। পরিবাহীর ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব কোনো বস্তুতে যখন আমরা তাপ প্রয়োগ করি তার তাপমাত্রা যেমন বৃদ্ধি পায়, তাহলে কোনো পরিবাহীকে যদি আমরা আধান প্রয়োগ করতে থাকি তার বিভবও সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে কোনো পরিবাহীতে যদি আমরা আধান দিতে থাকি ওই পরিবাহীর বিভবগুলো বৃদ্ধি পেতে থাকে। তাহলে কিউ যে আধান, এই কিউ আধান হচ্ছে বিভবের সমানুপাতিক, মানে যত বিভব দিব একটা পরিবাহীতে তার বিভব তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কিউ ইকুয়াল টু সিবি লেখা যায়, একটা সমানুপাতিক ধ্রুবক সি। তাহলে সি কে লেখা যায় কিউ বাই ভি। এই কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি হচ্ছে আমার একটা পরিবাহীর ধারকত্ব। তাহলে এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যাবে যে কোনো পরিবাহীর বিভব একক ভোল্ট বা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। তাহলে আমরা কি লিখতে পারি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। অথবা যখন ধারকের পাত থাকে এরকম প্লাস 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 প্লাস, এখানে যে ধারকের পাত থাকে এখানে আমি অন্তরক পদার্থ রাখি, অন্তরক পদার্থ রাখে একটা ধারক তৈরি করি। এখন এই ধারকের মাঝখানে যে পরিমাণ চার্জ জমা হলে এই ধারকের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সবসময় বজায় থাকবে, তাকে বলবো ধারকত্ব। তাহলে এই ধারকের মধ্যে যে পরিমাণ চার্জ জমা হলে এই ধারকের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সবসময় বজায় থাকবে, তাকে বলবো আমরা ধারকত্ব। এখন যদি ধারকত্বের এককটা কি, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। তাহলে ফ্যারাড কাকে বলবো, যেহেতু একক তাহলে 1 ফ্যারাড হচ্ছে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। তাহলে 1 ফ্যারাড হচ্ছে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। তার মানে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাকে বলা হবে 1 ফ্যারাড। এখন আমরা ফ্যারাড এককটা বড় একক হওয়ার কারণে আমরা এটাকে ছোট ছোট এককে ভাগ করে নিই। যেমন মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, অথবা পিকো ফ্যারাড 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, ন্যানো ফ্যারাড 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। এরকম করে আমরা ছোট আকারে ছোট করে নিই, যেহেতু ফ্যারাড এককটা বড় হওয়ার কারণে এই একক দিয়ে আমরা ছোট করে নিই। এখন গোলাকার পরিবাহীর ধারকত্ব কি হবে, গোলাকার পরিবাহীর ধারকত্ব গোলাকার। আচ্ছা 10 ফ্যারাড বলতে কি বোঝাবে, 10 ফ্যারাড বলতে আমরা কি বুঝবো, যে 10 ফ্যারাড বলতে বুঝবো যে ওই যে পাত আছে এই পাতে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য তাকে 10 কুলম্ব বা 10 কুলম্ব চার্জ প্রদান করতে হয়। এই পাতে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখতে 10 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, অথবা 1 ভোল্ট বিভব বাড়াতে 10 কুলম্ব চার্জের প্রয়োজন হয়। এটা হচ্ছে ওই চার্জের 10 ফ্যারাড, এটাকে বলা হবে 10 ফ্যারাড। 40 ফ্যারাড মানে তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখতে 40 কুলম্ব চার্জের প্রয়োজন হবে, এটাকে বলা হবে 40 ফ্যারাড, 40 ফ্যারাড। আচ্ছা গোলাকার পরিবাহীর বিভব কিরকম হবে, আমরা তো জানি গোলাকার পরিবাহীর আর দূরত্বে যদি আমরা চার্জ প্রয়োগ করি তাহলে চার্জগুলো কি হয়, বল রেখাগুলো পৃষ্ঠ থেকে বাইরের দিকে বের হয়ে যায়। এখন এই বল রেখাগুলোকে যদি আমরা পিছনের দিকে বাড়াই, এই বল রেখাগুলোকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে মনে হবে যে এটা কেন্দ্র থেকে বের হয়েছে। তার মানে কি চার্জ পৃষ্ঠে থাকুক অথবা কেন্দ্রে থাকুক, সবসময় আমরা বলতে পারি যে এই বল রেখাগুলো কেন্দ্র থেকে বের হয়েছে। তাহলে মানে কি কেন্দ্রে পৃষ্ঠে বিভব একই হয়, এই জন্য আমরা লিখতে পারি যে কেন্দ্রে থাকুক আর পৃষ্ঠে থাকুক চার্জকে মনে হবে যে কেন্দ্র থেকে বের হয়েছে। কারণ কি বল রেখাগুলো পৃষ্ঠ থেকে যখন বের হয় এগুলো যদি পিছনের দিকে বাড়াতে থাকি তাহলে মনে হবে যে এই বল রেখাগুলো সব কেন্দ্র থেকে বের হয়। এই জন্য চার্জ যেখানে থাকুক না, কেন্দ্রে থাকুক পৃষ্ঠে থাকুক, তড়িৎ বিভবের মান একই হয়। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি 1/4πε0 k × q/r, এটা জানি আমরা বিভব। এখন
ধারকত্ব যদি গোলাকার পরিবাহীর ধারকত্ব আমরা বের করতেছি, গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব যেহেতু আমরা বের করতেছি, তাহলে এর ধারকত্ব আমরা কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এটাকে আমরা এই ভি এর মানটা এখান থেকে বসাই দিই, তাহলে কিউ বাই ভি, তাহলে কিউ ভি এর মান কত হবে, কিউ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে আর। এইটাকে আমরা লিখতে পারি কিউ ইন্টু 4 পাই এপসিলন নট কে আর ডিভাইড বাই কিউ। কিউ কিউ কাটা, তাহলে থাকে 4 পাই এপসিলন নট কে আর। তার মানে সি এর মান দাঁড়ায় আমাদের 4 পাই এপসিলন নট কে আর। এখন যদি বায়ু মাধ্যমে হয়, তাহলে বায়ু মাধ্যমে হলে আমরা এটাকে লিখতে পারি সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর। বায়ু মাধ্যমে হলে তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু 4 পাই, বায়ু মাধ্যমে কে ইকুয়াল টু 1, এই জন্য সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 পাই এপসিলন নট এটার মানে একটা নির্দিষ্ট মান আছে, 4 পাই এপসিলন নট 3.14 আর এপসিলনের মান হচ্ছে 8.854 10 টু দি পাওয়ার -12। তার মানে এইটুকের একটা নির্দিষ্ট মান আছে যেটা ধ্রুবক মান। তাহলে আমরা যদি এটা ধ্রুবক মান হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, সি সমানুপাতিক আর। তার মানে আমরা বলতেই পারি একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব হচ্ছে তার ব্যাসার্ধের সমানুপাতিক, একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব হচ্ছে তার ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা, ধারকটা কি, ধারক কথার মানে হচ্ছে ধারক মানে ধারণ করতে পারে। তা কি ধারণ করতে পারে, শক্তি ধারণ করে, কি আকারে, চার্জ আকারে। তার মানে ধারকের কাজ হচ্ছে আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখতে পারে। এই যে এইটাকে আবার কি করা যায়, কোন উৎস থেকে ধারক কি করে, মানে তড়িৎ কোষ থেকে, যেমন করে তড়িৎ উৎস থেকে ধারক শক্তি সঞ্চয় করে, শক্তিটা সঞ্চয় করে কি আকারে, চার্জ আকারে শক্তি সঞ্চয় করে পরবর্তী যাতে আবার ব্যবহার করা যায়, রিউজ করা যায়, ডিসচার্জ করার সময় ধারক এই শক্তিগুলো আবার ব্যবহার করে। তার মানে ধারকের কাজ হচ্ছে ধারণ করা, কি ধারণ করা, শক্তি ধারণ করা, কি আকারে, চার্জ আকারে। তার মানে ধারক হচ্ছে আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখতে পারে, এটা হচ্ছে আমাদের ধারক। এখন ধারকের যে সাইন, এটা হচ্ছে এই সমান সমান সাইন, ধারকের এটা হচ্ছে সাইন। কিভাবে ধারককে প্রকাশ করা যায়, সাইন, এটা হচ্ছে ধারক। এখন ধারকে কি থাকে, দুটো পাত থাকে, প্লাস, ধারকে কি থাকে, দুটা পাত থাকে। এই যে ধারক, ধারকে দুটা পাত থাকে, এই পাতে চার্জ প্রয়োগ করতে হয়। চার্জ প্রয়োগ করলে এটা বিভব পার্থক্য বজায় থাকে, 1 ভোল্ট বিভব পার্থক্য বা যত ভোল্ট বজায় থাকে। তাহলে এই যে ধারক, তাহলে এই ধারকের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি, যে একটা দুটি কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মাঝখানে যদি আমরা অন্তরক পদার্থ রাখি, মানে কাছাকাছি স্থাপিত দুটি এই ধারকের দুই পাতের মাঝে আমরা কিছু অন্তরক পদার্থ রাখি, যেমন বায়ু, কাঁচ, প্লাস্টিক, এগুলো রেখে তড়িৎ আধান রূপে শক্তি যে সঞ্চয় করে রাখি, এটাই হচ্ছে ধারক। তাহলে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মাঝখানে অন্তরক পদার্থ রেখে আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ধারক বা মেকানিক্যাল ডিভাইস, এটাই হচ্ছে ধারক। তার মানে কোনো দুটা পাতের মধ্যে যদি আমরা শূন্যস্থানে যদি আমরা অন্তরক পদার্থ রেখে আধান রূপে শক্তি সঞ্চয় করতে পারি, তাকেই বলা হবে ধারক। তাহলে সমান্তরাল পাত ধারকটা কিরকম হবে, সমান্তরাল পাত ধারক আমরা এখন একটু দেখব। সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক, এর ধারকত্বটা কিরকম হয়, সমান্তরাল পাত ধারক। যদি দুইটা পরিবাহীর দুইটা পাতের ক্ষেত্রফল একই রকম হয় এবং একটা নির্দিষ্ট দূরত্বে তারা থাকে, একই আকৃতির একই মেটেরিয়ালের তৈরি, এরকম দুটো সমান্তরাল পাত যাদের ক্ষেত্রফল সমান, এই দুটাকে একসাথে সেট করে একটা সমান্তরাল পাত ধারক তৈরি করা হয়। এই পাত ধারকের তড়িৎ বল রেখাগুলো দেখতে হবে আগে।
এই হচ্ছে তড়িৎ বল রেখা, এই একটা সমান্তরাল পাতধারক। এই সমান্তরাল পাতধারকের তড়িৎ বল রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সুষম। সুষম হওয়ার কারণে এর ইলেকট্রিক ফিল্ডগুলো সবসময় সমান সমান হবে, সুষম থাকবে ইলেকট্রিক ফিল্ডগুলো, পাতেও হোক পৃষ্ঠে হোক। তাহলে আমরা বলতে পারি সমান্তরাল পাতধারকের এই প্রতিটা পাতের ক্ষেত্রফল এ, সমান্তরাল পাতধারকের প্রতি পাতের ক্ষেত্রফল প্রতি পাতের ক্ষেত্রফল এ, আর ডি হচ্ছে পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, আর ভি হচ্ছে তার বিভব পার্থক্য কিউ। এই পাতের মধ্যে যে আদান দিব আমরা, এই পাতে আমরা যে পরিমাণ আদান প্রয়োগ করব, পাতে প্রয়োগকৃত আদানের পরিমাণ যেটা আমরা পাতে যে পরিমাণ আমরা আধানের পরিমাণ। এখন আমরা কি জানি আধান ঘনত্বের সংজ্ঞা থেকে? আমরা কি জানি আধান ঘনত্ব হচ্ছে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের উপর আধান ঘনত্বকে প্রকাশ করে আমরা সিগমা দ্বারা, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। কাকে বলে? কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের উপর মোট আধানের পরিমাণকে বলা হয় আধান ঘনত্ব সিগমা। তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাত দুইটা খুব কাছাকাছি থাকার কারণে তার মধ্যে যে বল রেখাগুলো তৈরি হয়েছে, বল রেখাগুলো সুষম হয়েছে। সুষম থাকার কারণে এর ইলেকট্রিক ফিল্ডটাও সুষম হবে। ইলেকট্রিক ফিল্ডটা পাতে হোক, মাঝখানে হোক অথবা পৃষ্ঠে হোক, একই রকম থাকবে। ইলেকট্রিক ফিল্ডের মান একই রকম থাকবে, কারণ পাত দুইটা খুব কাছাকাছি হওয়ার কারণে বল রেখাগুলো সমান ও সমান্তরাল হয়েছে। এই জন্য ইলেকট্রিক ফিল্ডটাও সুষম হবে, পৃষ্ঠে হোক অথবা মাঝখানে হোক, ইলেকট্রিক ফিল্ড সুষম। এখন ইলেকট্রিক ফিল্ডের সাথে আমরা আধান ঘনত্বের সংজ্ঞা কিভাবে, সম্পর্ক কিভাবে তৈরি করবো? ইলেকট্রিক ফিল্ডের সাথে আধান ঘনত্বের সংজ্ঞা আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের সাথে আধান ঘনত্বের সংজ্ঞা আমরা কি জানি? E ইকুয়াল টু সিগমা বাই এপসিলন। এই সমীকরণটা আমরা 3-4 লেকচার আগে এই সমীকরণটা আমরা বের করে দেখেছিলাম যে E ইকুয়াল টু সিগমা বাই এপসিলন। এখন এই সিগমার মানটা এখানে বসাবো। সিগমা কত? কিউ বাই এ। তাহলে কিউ বাই এপসিলন এ, সিগমার মানটা আমরা বসিয়ে দিলাম। ই এর মান আসলো এইটা। এখন ই এর সাথে বিভবের কি সম্পর্ক? যেহেতু এখানে চার্জ প্রদান করলে এখানে একটা বিভব তৈরি হবে, তার মানে এখানে একটা বিভবের সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক আছে। কিন্তু কি সম্পর্ক সেটা আমরা জানি, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। এইটাও আমরা গত 2-3 লেকচার আগে আমরা এই সমীকরণটা বের করে দেখিয়েছিলাম। ভি ইকুয়াল টু ই ইন্টু ডি বা আর, যে দূরত্ব ই ইন্টু ডি কীভাবে আসে। তাহলে ই এর মানটা এখানে আমরা বসাই দিই। এই ই এর মানটা এখানে আমরা বসাবো। তাহলে কি আছে? কিউ ডি বাই এপসিলন এ। সুতরাং ভি ইকুয়াল টু আসে কিউ ডি বাই এপসিলন এ। এখন এই যে পাত, এই পাতের ধারকত্ব সি, তাহলে সি ইকুয়াল টু আমরা জানি সি ইকুয়াল টু যদি এইটা শূন্য মাধ্যমে অবস্থান করে, যদি এটা শূন্য মাধ্যমে হয় তাহলে আমরা কি লিখতে পারি? সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। যদি এটা হয় শূন্য মাধ্যমে, সমান্তরাল পাতধারকটা অবস্থিত হয় যদি শূন্য মাধ্যমে, তাহলে লিখতে পারি সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। যদি এটা হয় কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে, তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি। তাহলে 3-4টা সমীকরণ আমাদের তৈরি হলো। এগুলো আমাদের পরবর্তীতে এমসিকিউ এবং
ম্যাথের সমাধান করার জন্য এই সমীকরণগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমাদের তিনটা সূত্র সমান্তরাল পাতধারক যদি আমরা ব্যবহার করি, সমান আকৃতি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাতকে যদি পরস্পর সমান্তরালভাবে রেখে একটা সমান্তরাল পাতধারক তৈরি করা যায়, সেটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ধারকত্বের মান আসে c = ε0 a/d অথবা c = k ε0 a/d। আচ্ছা, আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম যে ধারকে কি থাকে, ধারকে শক্তি আধান রূপে শক্তি সঞ্চয় করতে পারে। তাহলে ধারকে আধান রূপে যে শক্তি সঞ্চয় করতে পারে, তা ধারকের একটা সঞ্চিত শক্তি থাকবে, ধারকের সঞ্চিত শক্তি থাকবে। ধারকের সঞ্চিত শক্তি থাকবে। যেহেতু আমরা বলেছি যে ধারক শক্তি সঞ্চয় করতে পারে আধান রূপে, এই হচ্ছে ধারক। এখন আমরা কি জানি, যদি ধারককে যদি আমরা আধান দেই, তাহলে এই ধারক কি করতে পারে, শক্তি সঞ্চয় করতে পারে। তাহলে আধান দিতে যে কাজ করতে হবে মূলত সেই কাজটাই হলো, বা এই ধারককে আহিত করতে বা চার্জিত করতে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হলো এই ধারকের সঞ্চিত শক্তি, সেই কাজটাই হলো এই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। তাহলে এই কাজটা কীরকম হবে, যদি মনে করি এই ধারকে আমি কিউ পরিমাণ চার্জ দিলাম, কিউ পরিমাণ চার্জ, এই ধারকের ধারকত্ব হচ্ছে সি, এতে আমি যদি কিউ পরিমাণ চার্জ দেই এবং বিভব পার্থক্য যদি হয় ভি, তাহলে এই ধারকের কাজ হবে ইউ পরিমাণ। তাহলে এই কাজটুক হবে, এই যে ধারককে কিউ পরিমাণ চার্জিত করতে আমার ইউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে এই ইউ কাজই হচ্ছে তার সঞ্চিত শক্তির পরিমাণ। এখন যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ দেই ডি কিউ, এবং তার জন্য যদি আমার ডিইউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হবে ডিইউ। তাহলে আমরা লিখতে পারি ডিইউ = ভি ডি কিউ। এখন ডিইউ = ভি মানে কত, আমরা জানি সি = কিউ/ভি, তাহলে ভি = কিউ/সি, তাহলে ভি এর জায়গায় আমরা কিউ/সি বসিয়ে দিলাম ডি কিউ, এটাকে 1 নম্বর সমীকরণ দিই। এখন এই ধারককে তো আগে চার্জিত করতে হবে, এই ধারককে আগে চার্জিত করতে হবে। চার্জিত করতে হলে প্রথমে আমরা চার্জ দিব। প্রথমে চার্জের পরিমাণ কি থাকে, প্রথমে তো চার্জ দেওয়া হলে প্রথমে চার্জের পরিমাণ থাকে 0। এই চার্জকে আমরা বাড়াতে 10 কুলম 20 কুলম 50 60 100 কুলম আমরা যখন দিব, তখন কিউ = হবে কিউ, মানে প্রথমে ছিল চার্জের পরিমাণ 0, চার্জ থেকে আমরা আস্তে আস্তে বাড়ালাম, তাহলে কিউ হলো কিউ। এখন যখন চার্জের পরিমাণ 0 ছিল তখন কাজের পরিমাণ কি ছিল, 0। যেহেতু চার্জ ছিল না তখন তো তার সঞ্চিত কোনো শক্তিও ছিল না, কাজও ছিল না। তাহলে কারণ আমরা তো জানি মোট কাজের পরিমাণই সঞ্চিত শক্তি, তাহলে যেহেতু কাজ ছিল না তাহলে তার চার্জ ছিল না, তাই তার কাজও ছিল না, সঞ্চিত শক্তিও আসে নাই। এখন যখন আমরা চার্জের পরিমাণ বাড়ালাম তখন আস্তে আস্তে কাজও বাড়লো এবং কাজের পরিমাণ বাড়তে বাড়তে ইউ পর্যন্ত হলো। এখন এই যে একটা সীমা পেলাম, এই সীমার মধ্যে আমরা এই সমীকরণ 1 নম্বরটাকে সমাকলন করে দেখি কীরকম হয়। ইন্টিগ্রেশন ওভার ডি ইউ 0 থেকে ইউ পর্যন্ত = ইন্টিগ্রেশন ওভার কিউ/সি ডি কিউ 0 থেকে কিউ পর্যন্ত। এখন আমরা জানি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন ওভার ডিইউ হচ্ছে ইউ, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এখন এই সিটাকে আমরা বের করে দিই, ইন্টিগ্রেশন ওভার কিউ ডি কিউ 0 থেকে কিউ পর্যন্ত। এখন এটা থাকে কি, ইউ এর জায়গায় একবার আপার লিমিট, আবার ইউ এর জায়গায় একবার লোয়ার লিমিট। তাহলে ইউ এর জায়গায় আপার লিমিট ইউ বসাইলে ইউ -0 = 1/c। এখানে দাঁড়ায় কি, আমরা জানি ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স = হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ার দ্বারা ভাগ, পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ার দ্বারা ভাগ। তাহলে এখানে আছে কিউ ডি কিউ, তাহলে আমরা কি লিখবো, পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ার দ্বারা ভাগ কিউ 0। এখন এটা দাঁড়ায় ইউ এখানে দাঁড়ায় ইউ = 1/c। এই 2টাকে আমরা বের করে দিই আগে, 2টাকে বের করে দিলে 2c। এখানে দাঁড়ায় এই কিউ এর জায়গায় একবার আপার লিমিট, আবার কিউ এর জায়গায় একবার লোয়ার লিমিট। কিউ এর জায়গায় একবার আপার লিমিট বসালে দাঁড়ায় কিউ², আর লোয়ার লিমিট দাঁড়ালে বসালে 0। তাহলে সুতরাং ইউ = 1/2c, এখানে আমরা কিউ² লিখতে পারি। তাহলে ইউ দাঁড়ালে একটা ইউ হচ্ছে কিউ² বাই 2c, ইউ আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে
কিউ স্কোয়ার বাই 2c। এখন আমরা জানি কিউ ইকুয়াল টু সিবি, এটা যদি বসাই তাহলে ইউ ইকুয়াল টু দাঁড়ায় সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই 2c, তাহলে দাঁড়ায় হাফ সি ভি স্কোয়ার। তাহলে ইউ ইকুয়াল টু আরেকটা মান দাঁড়ায় হাফ সি ভি স্কোয়ার। এখন ওই সি এর জায়গায় সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ বাই ভি। সি ইকুয়াল টু কিউ বাই ভি লেখা যায়। তো সি ইকুয়াল টু যদি কিউ বাই ভি লিখি তাহলে আমরা ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার জায়গায় এই যে সিটা আছে এই সি এর জায়গায় কিউ বাই ভি বসাবো, এই সি এর জায়গায় আমরা কিউ বাই ভি বসাবো। তাহলে কি দাঁড়ায় আমার ইউ ইকুয়াল টু হাফ কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ কিউ ভি। তাহলে আমাদের একটা ধারককে যদি আমরা চার্জিত করি, চার্জিত করার ফলে যে মোট কাজের পরিমাণ হয় সেটাই তার সঞ্চিত শক্তি। সেই সঞ্চিত শক্তির পরিমাণ ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c, অথবা ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, অথবা ইউ ইকুয়াল টু হাফ কিউবি। 3 রকম সমীকরণ পাওয়া যায় ধারকের সঞ্চিত শক্তি থেকে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। আগামী ক্লাসে তোমাদেরকে আমি ধারকের ব্যবহার, পরিবাহী অপরিবাহী, আর হচ্ছে কি ধারক কিভাবে সমবায় বা সংযোগ সাধন করা যায়, কি কি পদ্ধতিতে, এইসব নিয়ে আলোচনা করবা। আশা করি আজকের এই টপিকটা বাসায় তোমরা মনোযোগ সহকারে দেখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।